এখন আমি প্রথমেই মনে করি সেদিনই ওই স্পট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত ছিল, করেননি। আইনসঙ্গতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং সেটা কগনিজেবল নন বেলেবল অফেন্স কনস্টিটিউট হয়। মমতা ব্যানার্জি বলতে পারলে আমরা কেন বলতে পারবো না? আমরা পেছন থেকে হাত তুলে বলবো বিচারপতি আমি আছি, আমি বলবো। আমি এর আগের দিনই আপনাদের বলেছিলাম পরের দিন যাবেন তাহলে বুঝে যাবেন। বুঝে গেছে আর আসেনি। গেলে বললে বুঝিয়ে দিতে হচ্ছে। চিট ফান্ডের কেলেঙ্কারির জন্য কতজন মারা গেছে জানেন? 178 জন। কারোর বাড়ি গেছেন? সেটাও হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্যান্সে। মমতা ব্যানার্জি শাল জড়ালো, শাল জড়িয়ে ড্রামা চলছে নাকি, নাটক চলছে? এখন আমি প্রথমেই মনে করি সেদিনই ওই স্পট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত ছিল, করেননি। তারপরে উচিত ছিল তদন্তকারী সংস্থার যদি সত্যি সত্যি ভ্যালুয়েবল অত্যন্ত প্রয়োজনীয় এভিডেন্স গুলো তিনি নিয়ে চলে যান তাহলে সেই এভিডেন্স গুলো রিকালেক্ট করা। দুটোর কোনোটাই ঘটেনি। এরপরে প্রশ্ন যেটা উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে সেটা দুষ্কর্ম, সেটা আইনসঙ্গতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং সেটা কগনিজেবল নন বেলেবল অফেন্স কনস্টিটিউট হয়। ফলে তার একটি তদন্ত হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে সেই তদন্ত কে করবেন? তার অধীনস্থ পুলিশ নাকি সিবিআই? খুব স্বাভাবিকভাবেই সেই তদন্ত ভার তার অধীনস্থ পুলিশের হাতে দেওয়া উচিত নয়। তার অধীনস্থ পুলিশ কখনোই তাকে গ্রেপ্তার করবে না। ফলে সেটা তদন্তকারী সংস্থা, কোন তদন্তকারী সংস্থা তার উপরে কার কাছে যাবে সেটা আদালত ডিসিশন নেবেন। তবে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে সেটা অন্য এজেন্সির হওয়া স্বাভাবিক, সেটা স্বাভাবিক যুক্তিতে আসে। কিন্তু এর আগেও তো অনেক মামলা গেছে, তাহলে কি আলটিমেট রিলিফ পাওয়া যাবে বা আলটিমেট মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবেন, যেটা মানুষের নির্দিষ্ট প্রশ্ন। আমি মনে করি এই ধরনের ব্যক্তিত্বদের, যাদের সামাজিক প্রভাব রয়েছে, রাজনৈতিক ক্ষমতা রয়েছে, যারা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন এবং এভিডেন্স নিয়ে পালিয়ে আসতে পারেন, দেখেছেন কতটা ক্ষমতা। যে ইডির ভয়ে গোটা দেশ কাঁপে, সেই ইডিকেও ভয় দেখাচ্ছেন মমতা ব্যানার্জি। ফলে এই বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়রা কতটা প্রভাবশালী। ক্যামেরার সামনে রেড চলাকালীন এভিডেন্স তুলে নিয়ে পালিয়ে আসতে পারে। তাহলে তারা নিজে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, উইটনেসদের ভয় দেখাতে পারেন। ফলে সেই সমস্ত ব্যক্তিদের কখনোই জেলের বাইরে রাখা উচিত না, তাহলে এদের জেলবন্দি করা উচিত। এই বিষয়টিকে যে তদন্তকারী সংস্থায় হাতে পান না কেন তদন্তভার, তাকে মাথায় রাখতে হবে। এখন কি হবে সেটা আদালত ঠিক করবেন, যে আদালত কি রায় দেবেন, কিন্তু হওয়া উচিত এটাই বলে মনে করি। এই শুনানিতে, এই মামলার শুনানিতে কি গ্রেফতার বা তদন্তে স্থগিতাদেশের কোনো সম্ভাবনা আছে? তো তদন্ত ভার কার হাতে যাবে সেটা তো বললাম, রাজ্যের কোনো তদন্তকারী সংস্থার হওয়া উচিত নয়। দ্বিতীয় হচ্ছে যে বেসিক্যালি আমি মনে করি এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হওয়া উচিত। তার কারণ সেটা না হলে তিনি এভিডেন্স ট্যাম্পার করবেন, তিনি উইটনেসদের ভয় দেখাবেন, বিভিন্ন কিছু করতে পারেন। এবং তৃতীয় হচ্ছে আরেকটা বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি জানি না মানে তথ্যগতভাবে আপনি যদি তথ্য দিতে পারেন তাহলে আমাকে সমৃদ্ধ করবেন। সেটা হচ্ছে যে যখন এই তদন্ত চলছিল তখন কি তারা এটা ভিডিওগ্রাফ করছিল? তার কারণ আইনে বলা আছে যে সেটাকে ভিডিওগ্রাফ করে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। তাহলে ভিডিওগ্রাফ সেটাতে যদি করে থাকে তাহলে সেই সংক্রান্ত সমস্ত বিষয়টি আদালতের সামনে রাখা উচিত, যে আমরা ভিডিওগ্রাফ করছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কখন এসছেন, তিনি কি ব্যবহার করেছেন, তিনি কি বলেছেন, তিনি কোন এভিডেন্স নিয়ে গেছেন, সবগুলো আদালতের সামনে রাখা উচিত বলে মনে করি। এই ভিডিওগ্রাফ করার প্রসঙ্গটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন এবং ইডি আধিকারিকদের কিন্তু মোবাইল নিয়ে বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন সেক্ষেত্রে? না, সেটা কিন্তু অন্যায়। সেটা যদি করে থাকেন সেটাই বলবেন, যে আমার কাছে যখন আমরা এই ভিডিওগ্রাফ করছিলাম তিনি মোবাইল কেড়ে নিয়েছেন। কারণ আপনি যদি মোবাইলটা এভাবে কাটতে যান তাহলে তো তারও একটা ফুটেজ থেকে যাবে সেই মোবাইলে। আর আজকের দিনে আপনি যদি ভাবেন মোবাইলে ভিডিওগ্রাফ ছিল অথচ সেই ভিডিওগ্রাফটা ডিলিট করে দিয়েছে, সেটাকে ফিরিয়ে আনা এমন কোনো বড় ব্যাপার না। রাজনৈতিক মামলায় কোর্ট কোনো সীমারেখা টানে? দেখুন, রাজনৈতিক মামলা এটা ঠিক মামলা যে অরাজনৈতিক সেটা বলবো না, রাজনৈতিক মামলা। কিন্তু আদালত সেই রাজনৈতিক মামলায় মানে আদালত কার্যকরী রায় দেবে এই বিশ্বাস তো আমার আছে আদালতের প্রতি। বিভিন্ন ক্ষেত্রে সেটা দেন
এবং যে কিছু কিছু ক্ষেত্রে অপারগ হন, সেটাও যে অপারগ হন না সেটা বলবো না, অপারগও হন। আমাদের দেশে দেখুন, এটা তো সত্য কথা, আদালত ছিল, এই সাংবিধানিক আদালত ছিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ছিল। তারপরেও তো আমাদের দেশে ইমার্জেন্সির মতো এরকম একটি ঘটনা ঘটে গেছে। আমাদের দেশে আদালত আছে, এত সমস্ত ব্যবস্থা আছে, তারপরে তো গুজরাট গণহত্যা হয়েছে। ফলে আদালত থাকলে যে একেবারে সবকিছু ঠিক হয়ে যাবে তা তো নয়। ভারতবর্ষে সবকিছু ঠিক করতে গেলে ভারতবর্ষের নাগরিককে রেসপন্সিবল হতে হবে। আপনি আদালতের থেকে কিছুটা পেতে পারেন, সবটা পাবেন না। কিন্তু স্যার এই শুনানি কি ভবিষ্যতে রাজনৈতিক মামলার দৃষ্টান্ত হবে? অনেক মামলায় দৃষ্টান্ত হয়েছে। এর নতুন কিছু নাই, এটা একটা চুরি ডাকাতি। বন্দ্যোপাধ্যায় নিজে আগের দিন বললেন বিচার চাই, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, গিয়ে কোয়েশ্চেনিং করলেন। আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির এই যে আপিল, সেক্ষেত্রে সত্যি কি একটা দৃষ্টান্ত তৈরি করে? মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ওই দৃষ্টান্তই তৈরি করতে চান, কারণ তিনি দৃষ্টি চান, এবং সেই দৃষ্টি চেয়ে মানুষজনকে সেই দৃষ্টি দিয়েই মানুষজনকে বোকা বানানোর জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তো এর আগের দিন দেখেছেন যে এসআইআর মামলায় তিনি কিভাবে গিয়ে আদালতের যে স্বাভাবিক রীতিনীতি সেটাকে ভঙ্গ করলেন। দেখুন, তিনি তো সাধারণ মামলাকারীর মতো নন, তিনি একটি সাংবিধানিক পদাধিকারী। তিনি যে প্রেসিডেন্ট রাখলেন, ওই সেম সমস্ত মামলাকারী অংশগ্রহণ করতে শুরু করে, তাহলে আদালতটা কি আর আদালত থাকবে না, ক্লাবে পরিণত হবে? তাহলে বলি মক্কেল এসে সময় এখন বলে দিন, সেটা তো তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলে। তারা তো কাল থেকে বলতে শুরু করবে যে বেসিক্যালি মমতা ব্যানার্জি বলতে পারলে আমরা কেন বলতে পারবো না? আমরা পেছন থেকে হাত তুলে বলবো, বিচারপতি আমি আছি, আমি বলবো। এটা তো হয় না। এটা তো কোর্ট, ক্লাব না। যে আপনার যখন ইচ্ছা ঢুকে পড়লেন ফ্লোরের নিচে, আবার বেরিয়ে চলে এলেন, আবার দু প্যাক খেয়ে আবার ঢুকে পড়লেন ফ্লোরে। তো এ তো মানে কোর্ট, ক্লাব না। পার্কস্ট্রিটের কোনো ক্লাব না তো। ফলে আদালতকে পার্কস্ট্রিটের ক্লাব বানাবেন না। আইপ্যাক মামলাকে কি আইনের চোখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা যায়? এই মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্রিয়েট করেছেন। দেখুন, আইপ্যাক যেটা বিষয়টি এসেছিলেন, তারা নিশ্চিতভাবে নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতেই এসেছিলেন হয়তো, বা এসেছিলেন কিনা সেটা তারা বলতে পারবেন। কিন্তু এটা তো ঠিক, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে একটি মেলা ফিডে উদ্দেশ্য নিয়ে, একটা অসৎ উদ্দেশ্য নিয়ে ইডি এসেছিলেন, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তো ক্ষমতা নেই যে একটা ইনভেস্টিগেশন চলছে, অসৎ উদ্দেশ্যে হয়তো সেই ইনভেস্টিগেশন চলছে, সেখানে থেকে আপনি এভিডেন্স মানে ডাকাতি করতে পারবেন, এভিডেন্স ডাকাতি করার অধিকার আপনার নেই। আপনার যদি অসৎ উদ্দেশ্যে ওটা ইনভেস্টিগেশন হয়, আপনি আদালত আছে, আপনি আদালতে আসবেন। আপনার তো সেখানে যাওয়ার কথা না। আদালত খোলা আছে, আপনি ইন পার্সন, এখন তো আপনি লোকজনকে এই কনফিডেন্স দিয়েছেন যে আপনি দারুণ মামলা করেন, তা আপনি নিজেই মামলা করতে চলে আসতে পারতেন, তাই না? একদমই। আপনি তো আগামী কালকে শুনানির পর কোন কোন দৃশ্যপট সব থেকে সম্ভাব্য বলে আপনার ধারণা? রিলিজ করা দেখুন, আমি সত্য কথা ওই আমি মানে কি বলবো বলুন তো, আমি মানে প্রথম দিনই বলে দিয়েছিলাম, অফ ক্যামেরায় বলেছিলাম। দেখুন, আমি মনে করি ভারতবর্ষে কিছু ব্যবস্থা অতি দৃঢ়তার সঙ্গে হওয়া উচিত। যেমন ধরুন, বিশেষ করে সাংবিধানিক পদাধিকারী তারা যদি সংবিধানকে অমর্যাদা করেন, বা তারা যদি আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখান, তাহলে আমি মনে করি আদালতগুলো আরো বেশি দৃঢ় হওয়া উচিত। হয়তো আমার চোখে সেই দৃঢ়তা সেটা সঠিকভাবে প্রতিভাত হচ্ছে না। আমি মনে করি আরো দৃঢ় হওয়া উচিত। হয়তো সময় লাগবে, यहाँ पर देर है मगर अंधेर नहीं। তারপরেও বলবো আরো বেশি দৃঢ় হওয়া উচিত। সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার হিয়ারিং ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন উপস্থিত থাকলেন না বলে আপনি ধারণা করছেন? ও বুঝেছিলেন, দেয়ালের লেখন পড়ে ফেলেছিলেন যে আজকে গেলে ধাতানি খেতেন। তো ওটা ওটা তো মানে কোর্ট, ক্লাব না। এর আগের দিন ভদ্রভাবে বলেছিলেন, আমি এর আগের দিনই আপনাদের বলেছিলাম পরের দিন যাবেন তাহলে বুঝে যাবেন। বুঝে গেছে, আর আসেনি। তাহলে কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতো? গেলে বললে বুঝিয়ে দিতে আছে। দেখুন, মানুষ প্রথমে আপনি একটা সাংবিধানিক পদাধিকারী, আপনাকে ভদ্রভাবে এর আগের দিন বলেছে। আজকে যদি একই মানে আমি সরি টু সে এই শব্দবন্ধ আমি ব্যবহার করতে চাই না আপনার ক্যামেরার সামনে। আপনি যদি একই মানে ওই একই অভ্যাস যদি চালিয়ে যেতে পারতেন, মানে আমি বাঙালির শব্দবন্ধে অনেক রকম শব্দ আছে, সেটাকে ব্যবহার করে নেবেন। ওটা যদি একইভাবে করতেন, তাহলে আজকে উপযুক্ত খেতেন। সেটা বুঝেছিলেন। দেয়ালের লিখন ভালো করে পড়তে পেরেছিলেন। দেখুন, এসআইআর মামলাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আমি যতদিন বেঁচে আছি এসআইআর হবে না।
আর আজকে মমতা ব্যানার্জিও বেঁচে আছে, অথচ এসআইআর হচ্ছে, দিয়ে বলছেন 150 জন মারা গেছেন। তাহলে এই 150 জন মৃত্যুর কারণ মমতা ব্যানার্জি, কারণ তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকলে, তাহলে উনি যদি মানে ওনায় ওনায় বাঁচার পরিবর্তে যদি অন্য কিছু হতো তাহলে এই 150 জন বেঁচে যেত, তাই না? এই 150 জন বেঁচে যেত যদি এসআইআরটা না হতো, কারণ উনি যদি বেঁচে থাকার বদলে উনি যেটা চেয়েছিলেন সেটা যদি হয়ে যেত তাহলে এই 150 জন বেঁচে যেত। এই 150 জনের মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি দায়ী। আচ্ছা, উনি এই যে এই 150 জন মারা গেল, এই চিট ফান্ডের কেলেঙ্কারির জন্য কত জন মারা গেছে জানেন? 178 জন। কারোর বাড়ি গেছেন? সেটাও হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্যান্সে। কারণ চিট ফান্ডের বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এটা অন্য কেউ নয়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিট ফান্ডের 178 জন মারা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এসআইআর এর 150 জন মারা যায়, আর উনি নাটক করেন। দেখুন, আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে বেসিক্যালি গ্যালারি শো করেছে, কিন্তু সাধারণ মানুষ দারুণ, দিদি দারুণ হাততালি দিচ্ছে। সাধারণ মানুষের তো এটা জানা বোঝারও কথা না যে দিদি বেসিক্যালি ওটা গ্যালারি শো করতে গেছিল, মানে ওদের মাথায় টুপি পরিয়ে ভোট নেওয়ার জন্য। এর আগের ভোটটা সিএ করে পার করেছে, এই ভোটটা এসআইআর করে পার করবে, মাথায় টুপি পরিয়েছে। এই টুপি মানুষ কতদিন আর পরবেন? সবাই নিজের নিজের টুপি নিজে পরে রেখে দেন, দয়া করে দিদির টুপি আর পরবেন না। একদমই। বিদ্যুৎ বাংলার ডিজিপি কে শোকজ করলো সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে গন্ডগোলের ছবি সামনে এসেছে, এসআইআর কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এবার এই নিয়ে রাজ্য পুলিশের ডিজি কে শোকজ করলো সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে ব্যক্তিগতভাবে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হচ্ছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। দেখুন, হলফনামায় আইনগত পদ্ধতি, হ্যাঁ, আপনারা বলবেন, ইয়ে করবেন, তীব্র ভর্ৎসনার সহিত হলফনামা হলো, ওটা বলার জন্য, ঠিক আছে? দেখুন, হলফনামা দেওয়ার পরে কি অ্যাডজুডিকেশন হয় সেটা দেখতে হবে, হ্যাঁ। ওই তীব্র ভর্ৎসনার সহিত হলফনামা, এই প্র্যাকটিসটা মানে বাংলা মিডিয়াটা বন্ধ করা উচিত। দেখুন, আহ, মানে হলফনামা দেবেন, হলফনামাতে যদি তিনি স্যাটিসফাই করতে পারেন আদালতকে তাহলে হবে, না হলে তার পরবর্তী আদালত নির্দেশ দেবেন যে তুমি এফআইআর করো বা কিছু। দেখুন, এইগুলো আইনগত প্রক্রিয়া, কিন্তু মূল প্রশ্ন যেটা যে এসআইআর হবে কি হবে না, এসআইআর হবে, প্রথম দিন থেকেই বলে আসছে যে এসআইআর হবে, কিন্তু এসআইআর এর যে পদ্ধতিটা অ্যাডপ্ট করছে এই পদ্ধতিটা ভুল। আপনি গিয়ে সেই পদ্ধতিটির কি কি ভুল সেটাকে আপনি ডিনোট করে দেওয়ার জন্য উপযুক্ত আধিকারিক এবং উপযুক্ত আইনজীবী দিয়ে সেগুলোকে আদালতের সামনে ক্যানভাস করাবেন, দুর্ভাগ্য হলেও সত্য সেটা পারছেন না। এইটার সব থেকে বেশি তথ্য থাকবে তো হয় সরকারের কাছে, না হলে নির্বাচন কমিশনের কাছে। কারণ এই যে নির্বাচন কমিশনের আধিকারিক, তারা কিন্তু সরকারি আধিকারিক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সরকারি ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্য সরকারের কাছে সব থেকে বেশি তথ্য থাকবে। তাহলে এটা, এই তথ্যগুলোকে নিয়ে উইপেন্ড হয়ে আপনি যদি মানুষের সত্যি সত্যি রিলিফ চাইতেন, তাহলে এই তথ্যগুলোকে দিয়ে উইপেন্ড হয়ে আপনি মানুষকে অনেক বেশি রিলিফ দিতে পারতেন। যেমন ভাবে ওবিসি মামলায় উনি তথ্য না দিয়ে মানে একটা গোটা কমিউনিটিকে ডুবিয়েছেন, একইভাবে এসআইআর মামলাতেও উপযুক্ত ভাবে সমস্ত কিছু, এই যে ধরুন আধিকারিক আজকে দিচ্ছেন, এই আধিকারিক যদি আগে দিতেন তাহলে এতগুলো মানুষ তো নোটিশ পেত না, তাই না? আর কি হয়েছে, এই মাইক্রো অবজারভারের নাম করে যারা এসছেন তারা বাংলা না জানা অন্য রাজ্যের আধিকারিক। নির্বাচন কমিশনের উচিত ছিল বাংলা জানা আধিকারিক দেওয়া। কেন্দ্রের সরকারের অনেক কর্মচারী রয়েছেন যারা বাংলা জানেন, অন্য রাজ্য যেমন ত্রিপুরার অনেকে বাংলা বোঝেন, জানেন, সেখান থেকে আধিকারিক আনতে পারতেন। দেখুন, আপনি যদি মানুষকে হ্যারাস করতে চান সেটা আলাদা বিষয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পরিকল্পনা থাকতে পারে, রাজনৈতিক পরিকল্পনা, যে মানুষকে এমন হ্যারাস করবো মানুষ এমনি আমার পক্ষে থাকবে, ও বলবে দেখো দেখো বিজেপির নির্বাচন কমিশন মানুষকে হ্যারাস করেছে, ফলে তার ভোট পেতে সুবিধা হবে। সিএ করে ভয় দেখিয়ে উনি এর আগের ভোট বৈতরণী পেরিয়েছেন, এবারে এসআইআর একটা প্রাইম ইস্যু, উনি এই বৈতরণী এই এসআইআর করে তোমাদের তাড়িয়ে দেবে। কি মামলা করে কি অশ্বডিম্ব প্রসব করেছে বলুন তো মমতা ব্যানার্জি, বলুন মমতা ব্যানার্জির মামলার জন্য কোন একটি মানুষের দিকে দেখান যার হয়রানি কমেছে, একটা মানুষ দেখান। এই যে 1 কোটির অধিক মানুষকে এই যে নোটিশ দিল, 70 লক্ষ শুধুমাত্র নাম বলার জন্য, একটি মানুষের রিলিফে মমতা ব্যানার্জি এনে দিয়েছে, একটি মানুষ। শুধু আপনাদের ফুটেজ খাওয়া হয়েছে, ঘন্টার পর ঘন্টা ফুটেজ হয়েছে, আর মমতা ব্যানার্জি ফুটেজ নিয়েছেন, ওই গাড়ি ঢুকছে, মমতা ব্যানার্জি ঢুকছে, গাড়ি ঢুকছে, এই মমতা ব্যানার্জি শাল জড়ালো, এই শাল জড়িয়ে ড্রামা চলছে নাকি, নাটক চলছে? কিন্তু আমি বলবো তৃণমূল কাউন্সিলরের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু
ঘটনা। আমি বলবো একদম রবীন্দ্রনাথ ভট্টাচার্য ব্যারাকপুরের তিনি রীতিমতো কাউন্সিলর। তার কাছে বেআইনিভাবে রীতিমতো একটি রীতিমতো বেআইনিভাবে নির্মাণ চলছিল। সেই নিয়ে বেআইনি নির্মাণের কাজ নিয়ে স্থানীয় যুবক হেমন্ত অধিকারী ওই নির্মাণের প্রতিবাদ জানান এবং তুলসী অধিকারী, হেমন্ত অধিকারীর বাবা, তিনি বাড়ির পাশে তার বাড়ির পাশে নির্মাণ কাজ চলছিল। এই নির্মাণের জেরে তার পরিবারের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে তিনি রীতিমতো কাউন্সিলরের কাছে দেখা করতেন। কাউন্সিলর রীতিমতো লাথি মারায় রীতিমতো বৃদ্ধের মৃত্যু হচ্ছে। 6 বছরের জন্য দল তাকে সাসপেন্ড করলো ফিরদৌস দা। আমি বলবো উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে 23 নম্বর ওয়ার্ডের ঘটনা। কি চলছেটা কি? দেখুন, তৃণমূলের সাসপেনশন কেমন এর আগে আপনারা অনেকবার দেখেছেন। আর তৃণমূল কংগ্রেসে নেতৃত্বস্থানীয় হতে গেলে কেউ তাকে হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে, নাহলে দুষ্কৃতী হতে হবে। ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, খুব পরিষ্কার কথা। তৃণমূল কংগ্রেস, আপনি এই যে সাসপেনশন দেখাচ্ছেন, এই যে এইসব দেখাচ্ছেন, ও দুদিন পরে দেখবেন কি হয়। আর না হলে ওনার বিজেপি যাত্রা হবে। না, আমি বলবো কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু, অগ্নিদগ্ধের মৃত্যু, কাউন্সিলরের রীতিমতো আঘাত করতেন তার জেরে মৃত্যু। কি চলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বিপদ আসন্ন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আসন্ন কিনা সে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিপদ আসন্ন কিনা সেটা নিয়ে অবশ্যই মন্তব্য করব, কারণ আমি মনে করি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পলিটিক্যাল স্ট্যান্ড, সেই পলিটিক্যাল স্ট্যান্ডের আমি মানে অ্যাকচুয়ালি তিনি তার পলিটিক্সটা যেটা ব্যবহার করেছেন, তিনি তার ব্যক্তি স্বার্থে এবং মূলত তিনি ব্যবহার করেছেন এই রাজনীতিটাকে একেবারেই খুব ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত পারিবারিক স্বার্থে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলবো একমাত্র সম্ভবত মুখ্যমন্ত্রী যার উপরে কথা বলার মতো, যদিও বিধানচন্দ্র রায় তিনি ছিলেন কিন্তু, বা জ্যোতিবাবু বা ছিলেন, থাকলেও তাদের একটা দল ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, কিন্তু দলে তার উপরে বলার মতো কেউ লোক নেই। ফলে তিনি যদি চাইতেন এই রাজ্যে তিনি যে পরিমাণ ডেভেলপ করতে পারতেন, কারণ তাকে তিনি যদি সঠিক উদ্দেশ্যে, কারণ প্রশাসন চালাতে গেলে তাকে একটা ডিসিশন নিতে হয়। হয়তো বুদ্ধদেব ভট্টাচার্য যে কোনো ডিসিশন নিয়েছেন, হয়তো তিনি তার প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে নিয়েছেন, হয়তো দল তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আর এক রকম ভাবছেন। তারপরে তার কনফ্লিক্ট হওয়া অস্বাভাবিক না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিসিশন নেবেন সেটাই ফাইনাল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে রাজ্যটাকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারতেন। উনি তার বদলে কি করেছেন, উনি অসৎ উদ্দেশ্যে ওনার এই ক্ষমতাটাকে ব্যবহার করেছেন, যেটা মানে একেবারে কাঙ্ক্ষিত ছিল না। কারণ মানুষ তো অনেক আশা প্রত্যাশা নিয়ে ওনাকে ভোট দিয়েছিলেন। তিনি ডবল ডবল চাকরি হবে, যে সরকার দিয়ে দিতে পারে না তার সরকারে থাকার অধিকার নেই, এসব বলে তিনি ক্ষমতায় এসেছিলেন। আর মানুষ দেখলো হওয়া চাকরি, তার লিস্ট এসএসসি বের করছে, দিয়ে বলছে এদের চাকরি বাতিল, এরা সব টেন্টেড দাগি। যে এসএসসি কারা শিক্ষক হবে, কারা শিক্ষাকর্মী হবে, মেরিটোরিয়াস ব্যক্তিদের তালিকা বের করতো, তারা এখন দাগিদের, চোরেদের তালিকা বের করে। এইটা হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তন মানুষ চাননি। রাজনৈতিকভাবে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আসন্ন? সামনে নির্বাচন রয়েছে। দেখুন, আমি এটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, যেটা আজ থেকে হয়তো 5 বছর আগেও ছিল না। এখন তিনি কখনো সিএ এর নামে ভোট পান, এখন চেষ্টা করছেন এসআইআর এর নামে ভোট পেতে, খুব পরিষ্কার কথা। এখন তার জয় পরাজয় নির্ভর করছে কতটা জমি তাকে ক্রিয়েট করতে সাহায্য করবে নির্বাচন কমিশন বা এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তার উপরে। তারা যদি সেই জমি তৈরি করতে সাহায্য না করেন, তাহলে তার জমি থাকার কথা না।